আজকের এই ভিডিওতে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এলিমেন্টারি স্কুল চাইল্ডের নাম্বারের যে 4 নাম্বার ইউনিটটা আছে তথা ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড অ্যান্ড রোল অফ টিচার্স, ডেভেলপমেন্টের জন্য টিচার্সের যে রোলটা আছে, এই দুটা টপিক অফ ইউনিট নাম্বার 4 সেটা আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকটা ইউনিট ওয়াইজই আমরা ভিডিওগুলো আপলোড করছি, আলোচনা করছি ক্লাসগুলো, এবং ক্লাস শেষে ক্লাসের সঙ্গে সঙ্গে ক্লাসটা যেভাবেই শেষ হয়েছে সেভাবেই আমরা ওটার জাস্ট পরেই আমরা একটা মক টেস্টও আপলোড করে থাকি সিডিবির প্রত্যেকটা টপিক অনুযায়ী। তো তোমরা ক্লাসটা বুঝে ওই মক টেস্টগুলো দেবে, ভিডিওর মাধ্যমে দিতে পারবে। আর যদি মনে করো যে না, এটা আমরা এক্সামের মতো দেবো, তাহলে তোমাদের জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটোই জয়েন করে নেবে, যেটার লিঙ্ক আমরা ডেসক্রিপশান অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো। এতে করে তোমাদের প্রস্তুতি একটু এগিয়ে যাবে, সেটা আমি শিওর দিয়ে বলতে পারবো। তো আমাদের 4 নম্বর ইউনিট আমরা শুরু করতে যাচ্ছি, যেটার নাম হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব এবং শিক্ষকের ভূমিকা। তো শিশুর বিকাশে বংশগতির কেমন প্রভাব পড়ে থাকে, প্রভাবটা কি পড়ে? অবভিয়াসলি পড়ে থাকে। এবং পরিবেশের উপরে কি শিশুদের ডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্ট ডিপেন্ড করে থাকে? অবশ্যই ডিপেন্ড করে থাকে। কীভাবে থাকে, কী করে থাকে, সেটা আমরা আলোচনা করতে শুরু করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে শিশুর সামগ্রিক বিকাশের ক্ষেত্রে দুটি প্রধান উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটার মধ্যে একটা হচ্ছে বংশগতি অথবা হেরিডিটি, আর একটা হচ্ছে পরিবেশ অথবা এনভায়রনমেন্ট। একজন শিশুর শারীরিক গঠন, বুদ্ধিমত্তা, আবেগ, আচরণ এবং ব্যক্তিত্ব, এই দুটি উপাদানের উপর পারস্পরিক প্রভাবের ফলাফল। যে কোনো একটা শিশুর যে শারীরিক গঠন, সেটা এনভায়রনমেন্টের উপরে অথবা হেরিডিটির উপরে তো সরাসরি ডিপেন্ডেন্ট থাকে। যে বাড়িতে সবাই লম্বা, সে বাড়ির বাচ্চারাও অনেক সময় লম্বা হয়ে থাকে। যে বাড়িতে সবাই একটু বেটে খাটু, সেই বাড়ির বাচ্চারাও অনেক সময় কী হয়, একটু শর্ট হয়ে থাকে, আমরা অনেক সময় দেখতে পাই। তো শারীরিক এবং বুদ্ধিমত্তা, আবেগ, আচরণ এবং ব্যক্তিত্ব যেগুলো আছে, এগুলো একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট, হেরিডিটি এবং এনভায়রনমেন্টের উপরে সরাসরি ডিপেন্ডেন্ট। এখানে শিক্ষকের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে, কারণ তিনি এনভায়রনমেন্টের একটা পার্ট। ঠিক আছে, তিনি পরিবেশের মাধ্যমে শিশুর বিকাশকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। একজন শিক্ষকই জাতির মেরুদণ্ড, এবং ওই শিক্ষক যে কোনো একটা পরিবেশকে সঠিক নির্দেশনা দিতে পারে, সঠিক রাস্তা দেখাতে পারে। তো শিক্ষকের ভূমিকাটা সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ ফ্রম দ্য পার্ট অফ দ্য পরিবেশ অর এনভায়রনমেন্ট। তো আমরা সবার আগে দেখব যে হেরিডিটি অথবা বংশগতির প্রভাবটা কী। আচ্ছা, বংশগতি বলতে পিতা মাতা থেকে শিশুর জিনের মাধ্যমে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলিকে বোঝায়। পিতা মাতার মধ্যে কোথা থেকে এসেছে? দাদু ঠাকুমা থেকে এসেছে। দাদু ঠাকুমার মধ্যে কোথা থেকে এসেছে? বড় দাদু বড় ঠাকুমা থেকে এসেছে। তো এইভাবে তাদের জিনের থেকে এক জিনটা ধীরে 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 কী হয়, এটা ট্রান্সফার হতে থাকে কিছুটা অংশ। ঠিক আছে, যেটাকে আমরা এনার্জির 10% ট্রান্সফার, এটা একটা রুলস আছে 10% ল। তো সেটা অনেক সময় বুঝতে পারি, সেটা আমরা পরে আলোচনা করব। তো এটি শিশুর শারীরিক গঠন, বুদ্ধিমত্তা, আবেগগত বৈশিষ্ট্য, আচরণ ইত্যাদির উপর গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলে থাকে। তো বংশগতির প্রধান বৈশিষ্ট্য ও প্রভাবগুলি কী কী? সবার আগে আমরা দেখব শারীরিক বৈশিষ্ট্যটা। শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে কী কী থাকে? সেটা শিশুর উচ্চতা হয়, গায়ের রং, চুলের ধরন, চোখের রং ইত্যাদি জেনেটিক্যালি নির্ধারিত হয়। যেমন আফ্রিকাতে যাদের গায়ের রং, যেমন হাইট, ওদের যে শারীরিক গঠন আছে, এটা জেনেটিক্যালি আফ্রিকান মানুষরা যেমন আছে সে তেমনটা হয়ে থাকে। সেমভাবে রাশিয়ানরা যেভাবে আছে, ওটা রাশিয়ার মতোই হয়ে থাকে। ইন্ডিয়ার মধ্যে যদি আমরা দেখি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, ওদিকের যে হাইট, বাচ্চাদের যে হাইটটা আছে, মানুষের যে হাইটটা আছে, বাচ্চাদের হাইটটা ওদের মা বাবার উপরেই ডিপেন্ডেন্ট থাকে। এবং আমাদের দিকে দেখো, নর্থ ইস্টার্ন সাইডে যদি দেখি, আমাদের দিকে হাইট এবং যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, ওটা কিন্তু ভিন্ন রকমের থাকে। তো এটা কমপ্লিটলি জেনেটিক্সের উপরে অথবা হেরিডিটির উপরে ডিপেন্ডেন্ট হয়। দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে বুদ্ধিমত্তা অথবা ইন্টেলিজেন্স। আচ্ছা, শিশুর মস্তিষ্কের যে গঠনটা আছে, শিক্ষণ ক্ষমতা, স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধান করার ক্ষমতা অনেকাংশে বংশগতির উপর কিন্তু নির্ভরশীল হয়ে থাকে। অনেকাংশে, পুরোপুরি আমরা বলবো না, কিন্তু অনেকাংশে নির্ভরশীল হয়ে থাকে। যে বাড়িতে আমরা দেখি যে যারা সঙ্গীতের দিকে, হ্যাঁ, গান বাজনার দিকে একটু পারদর্শী, সেই বাড়িতে ম্যাক্সিমাম টাইম বাচ্চারা ওই গান বাজনার দিকেই অগ্রসর হয়ে থাকে। ঠিক আছে, যে বাড়িতে খেলাধুলার অ্যাথলেটিক্সের দিকে বেশি, ওরা অ্যাথলেটিক্সের দিকে পারদর্শী হয়ে থাকে। যে বাড়িতে চাষবাসের দিকে একটু পারদর্শিতা বেশি, ওই বাড়ির বাচ্চারা চাষবাসের দিকেও অনেকটা পারদর্শী হয়ে থাকে।
পরবর্তীটা স্বাস্থ্য ও রোগ প্রবণতা। শিশুর শারীরিক সুস্থতা এবং কিছু জিনগত রোগ যেমন ডায়াবেটিস, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া ইত্যাদি বংশগত দ্বারা নির্ধারিত হয়। এখান থেকে কী প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত কোনটি কোন রোগটি বংশগতি দ্বারা নির্ধারিত? এখান থেকে যে কোনো একটা অপশান দিয়ে দেবে, অথবা হিমোফিলিয়া অথবা থ্যালাসেমিয়া এমন ধরনের অপশান দিয়ে দেবে। তো তোমাদের ওটা চুজ করতে হবে, ঠিক আছে? এমন টাইপের এমসিকিউগুলো আমরা নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো তোমাদের সবার জন্য। পরবর্তীটা আছে মানসিকতা ও আবেগগত বৈশিষ্ট্য। শিশুর যে মেজাজ, মন মেজাজ যেমন আছে, যেমন অনেক সময় আমরা বলি দেখো বাচ্চাটার কেমন জেদ, যেমন তার বাবা ঠিক বাচ্চাটা সেম হয়েছে। তো যেমন তার বাবা ঠিক তেমনটা বাচ্চা তার মেজাজ হয়েছে, জিদ হয়েছে। সেটা কি কিসের উপরে ডিপেন্ড করে? কিসের উপর? সেটাও তোমার হেরিডিটির উপরে অথবা বংশগতির উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। শিশুর মেজাজ এবং আবেগ, সেইমভাবে আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, সংকোচ ইত্যাদি অনেকটাই, 100% তো বলবো না, কিন্তু অনেকটাই জিনগত উপাদান দ্বারা প্রভাবিত হয়। তারপরে আছে 5 নাম্বার প্রতিভা ও দক্ষতা। সঙ্গীত, কিছুক্ষণ আমি বলেছিলাম সঙ্গীত, অঙ্কন, ক্রীড়া, গণিতের দক্ষতা ইত্যাদি অনেক সময় বংশগতির মতো মাধ্যমে প্রাপ্ত হয়ে থাকে। তো এগুলো সবগুলো অনেক সময় হয়ে থাকে, কিন্তু এখানে যেটা আমি বলেছি শারীরিক বৈশিষ্ট্যটা, সেটা 99% তোমরা কীভাবে 99% জেনেটিক্সের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তো আমাদের পরবর্তীটা হচ্ছে পরিবেশের প্রভাবটা। পরিবেশ বলতে আমরা কী বুঝি? পরিবেশ বলতে আমাদের চারিপাশে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, যাই আমরা চোখে দেখতে পাই, যা আমরা শুনতে পাই, সেগুলো যা আমরা অনুভব করতে পাই, হ্যাঁ, সেগুলো সবগুলোকে আমরা পরিবেশ বলি। তো পরিবেশ বলতে শিশুকে ঘিরে থাকা সমস্ত বাহ্যিক উপাদানকে বোঝানো হয়, যেমন পরিবার, সমাজ, স্কুল, বন্ধুবান্ধব, সংস্কৃতি ইত্যাদি। তো জন্মের পর শিশুর বিকাশ প্রধানত পরিবেশের উপর নির্ভরশীল। পরিবেশ এবং হেরিডিটি দুটোর উপরেই নির্ভরশীল, কিন্তু পরিবেশের উপরে প্রধানত নির্ভরশীল। পরিবেশের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী এবং প্রভাবগুলি কী কী? প্রথম নাম্বারটা হচ্ছে পারিবারিক পরিবেশ। শিশুর প্রাথমিক শিক্ষা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। শিশুর প্রাথমিক শিক্ষা কিন্তু তার মা বাবা দিয়ে থাকে, তার পরিবার দিয়ে থাকে। শিশুর প্রাথমিক শিক্ষা পরিবার থেকেই শুরু হয়। বাবা মায়ের আচরণ, শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি, পারিবারিক সম্পর্ক শিশুর মনস্তাত্ত্বিক বিকাশকে কিন্তু পুরোপুরিভাবেই প্রভাবিত করে থাকে। দ্বিতীয় নম্বর যেটা আছে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের ভূমিকা কী? বিদ্যালয়ের যে পাঠ্যক্রমটা আছে, শিক্ষকের যে দৃষ্টিভঙ্গিটা আছে, শিক্ষার যে পদ্ধতি, যে মেথডটা আছে এবং সহপাঠীদের সঙ্গে যে মিথস্ক্রিয়া শিশুর মানসিক ও জ্ঞানগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে? যে কোনো কোনো বিদ্যালয়ে আমরা দেখতে পাই যে বাচ্চারা কী করে, বাচ্চাদের যে বন্ধুবান্ধব থাকে, সহপাঠী যারা থাকে, ওরা পড়াশোনার মধ্যে অত একটা মন নয়, কিন্তু একটা বাচ্চা আছে ওই ক্লাসে যার কিন্তু খুবই ভালো ট্যালেন্ট আছে, ঠিক আছে, ব্রেন আছে, যে শিখতে পারে, দ্রুত শিখতে পারে। সেই বাচ্চারা যদি ও বাচ্চাদের সঙ্গে থাকে, সে কিন্তু সেম ফেসিলিটিটা অনুভব করতে পারে না। কিন্তু ওই বাচ্চাটাকে যদি আমরা একটা বড় স্কুলে দিই, যেখানে অনেকগুলো বাচ্চা থাকে এবং সব বাচ্চাদের মধ্যেই সেরকম শেখার, দ্রুত শেখার ক্ষমতা থাকে, তখন কী হয়? তখন ওই বাচ্চাটাও তাদের সঙ্গে, তাদের থেকেও আরেকটু ভালো শিখতে পারবে। ঠিক আছে? তো এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকের মধ্যে অনেক ভূমিকা নির্ভরশীল হয়ে থাকে। পরবর্তী 3 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে সামাজিক পরিবেশ। শিশু যে সমাজে বড় হয় সেখানে তার চারপাশের মানুষ, সংস্কৃতি, মূল্যবোধ ইত্যাদি শিশুর ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রাখে, অনেকটাই ভূমিকা রাখে। এমন নয়, আমরা অনেক সময় বলে থাকি যে গোবরেও পদ্ম ফুল ফোটে, অবশ্যই ফোটে। সবসময় যে পরিবেশের উপর ডিপেন্ডেন্ট থাকবে এমন নয়, কিন্তু অনেকটা বাচ্চার ক্ষেত্রে 90 to 95% বাচ্চাদের ক্ষেত্রে পরিবেশটা কিন্তু ডিপেন্ডেন্ট, সামাজিক পরিবেশটা কিন্তু বাচ্চাদের বিকাশের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তারপরে হচ্ছে অর্থনৈতিক অবস্থা। শিশুর পারিবারিক অর্থনৈতিক অবস্থা কেমন, তার উপরেও তার শিক্ষকতার যে সুযোগটা আছে, তার পুষ্টি এবং অন্যান্য মৌলিক চাহিদা যেগুলো আছে, এগুলো পূরণ হবে কি না তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। ঠিক আছে? একটা বাচ্চা খুবই ট্যালেন্টেড, কিন্তু তার কাছে ওই পরিমাণ তার পরিবারের কাছে ওই পরিমাণ আর্থিক ক্ষমতা নেই যে তাকে ভালো একটা বিদ্যালয়ে বা ভালো একটা যেমন সায়েন্সে বা কমার্সে বা আর্টসের যে ভালো স্কুলগুলো বা ভালো ভালো ফেসিলিটি যেগুলো আছে, এগুলো দিতে পারে না। ঠিক আছে? অবভিয়াসলি ফেসিলিটির অনেকটা প্রয়োজন পড়ে। সব স্কুলে সব শিক্ষকরা সমান না, এটা আমরা মানতে হবে। কিছু কিছু স্কুলে অনেক ভালো ভালো শিক্ষক থাকে, বড় বড় স্কুলে। ঠিক আছে? তো ওটার উপরে ডিপেন্ডেন্ট, অর্থনৈতিক অবস্থার উপরে। তারপরে সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ 5 নম্বর পয়েন্ট। শিশুর চিন্তাভাবনা, আচরণ ও মূল্যবোধ সমাজের সংস্কৃতি ও নৈতিক শিক্ষার মাধ্যমে গড়ে ওঠে। সমাজের মধ্যে কি নৈতিকতা আছে? আগের দিনে কিন্তু একটা প্রচলন ছিল যে এটা আমাদের সমাজ, এই সমাজের যে চালচলন, যে নৈতিকতা আছে, এটা এক ধরনের থাকে। যেমন আমরা বলে থাকি, কেউ কিন্তু খারাপভাবে নেবে না, এটা জাস্ট উদাহরণের পারপাসে আমি বলছি, শিক্ষাগত দিক থেকে বলছি। নো
ব্যাড কমেন্টস, নো অথবা নো ব্যাড অ্যাপ্রোচ ফ্রম মাই সাইড। এটা আমি এইভাবেই বলছি। যেমন আমরা অনেক সময় দেখি অনেকগুলো বস্তি থাকে, ঠিক আছে, আমরা বলে থাকি ইস বস্তিটা কত খারাপ। অনেক সময় একটা পাড়া থাকে, ইস এই পাড়াটা কত খারাপ। ওই পাড়াটা, অথবা অনেক সময় বলে থাকি এই দেখো চাঁদের পাহাড়, ওই পাড়াটা একটা চাঁদের পাহাড়, ওই পাড়াটা খুব ভালো, ওই পাড়াটা খুব খারাপ। কিন্তু ওই পাড়ার মধ্যে যে বাচ্চারা থাকবে সে তার মধ্যেও কিন্তু ওটার প্রভাব অবশ্যই পড়বে। সেই কথাটা এখানে বোঝানো হয়েছে। এখন আমরা দেখব যে বংশগত এবং পরিবেশের মধ্যে একটার সঙ্গে একটার আন্তঃসম্পর্কটা কী। শিশুর বিকাশ শুধুমাত্র বংশগত বা শুধুমাত্র পরিবেশের উপর নির্ভর করে না, বরং এই দুটি উপাদান একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। তো এই প্রশ্নটা আসে থাকে যে হুইচ অফ দ্য ফলোইং, অথবা নিচে নিম্নলিখিত কোনটি বাচ্চার ডেভেলপমেন্টের উপরে প্রভাব ফেলে। একটা দেখবে বংশগতি, একটা দেবে পরিবেশ, একটা দেবে উপরের দুটি, আর একটা দেবে কোনোটি নয়। তো এটার উত্তর হবে উপরের দুটি। যেমন উদাহরণ হিসেবে আমরা বলি, যদি একটি শিশুর মধ্যে সঙ্গীত প্রতিভা বংশগতভাবে বিদ্যমান থাকে, তবে তার সঠিক প্রশিক্ষণ ও অনুশীলনের পরিবেশ, যেটা বলে বংশগতভাবে কিন্তু বিদ্যমান আছে, কিন্তু সঠিক পরিবেশ যদি না পায় এবং সঠিক অনুশীলন যদি না পায়, তাহলে কি বিকাশ হবে? অবশ্যই না। যেমন আরেকটা আছে, একটি শিশুর মধ্যে উচ্চ বুদ্ধিমত্তা থাকলেও যদি তাকে উপযুক্ত শিক্ষা ও পুষ্টি না দেওয়া হয়, যেটা আমরা অর্থনৈতিক সমস্যার মধ্যে আমরা দেখি, তাহলে সে তার পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারবে না। আমাদের বিদ্যালয়ে, আমি যে বিদ্যালয়ে আছি ওই বিদ্যালয়ে এমন একটা শিশু আছে যার মধ্যে কিন্তু ওই বুদ্ধিমত্তাটা আছে, কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে এবং সঠিক শিক্ষার কারণ বাড়িতেও সেই রকমভাবে শিক্ষাটা পাচ্ছে না সে, সেই কারণে তার মধ্যে কিন্তু বিকাশটা সেইভাবে হচ্ছে না। এখন একটা ইম্পর্টেন্ট টপিক আমরা সবসময় দেখি যে নেচার ভার্সেস নার্চার, অথবা নেচার বনাম নার্চারের যে বিতর্কটা আছে, এই বিতর্কটা কিন্তু দীর্ঘদিন চলে আসছে, এখনও আছে বর্তমানে। তো শিশুর বিকাশে বেশি গুরুত্বপূর্ণ কী, এখানে নেচার বলতে কী বোঝানো হয় এবং নার্চার বলতে কী বোঝানো হয়? এখানে নেচার বলতে আমরা বংশগতিকে বোঝাই এবং নার্চার বলতে আমরা পরিবেশকে বোঝাই। তো এখানে ধ্যান রাখবে। তো শিশুর বিকাশে কে বেশি গুরুত্বপূর্ণ, বংশগতি না পরিবেশ, নেচার না নার্চার? তো আধুনিক গবেষণায় দেখা গেছে যে শিশুর বিকাশে উভয়ই গুরুত্বপূর্ণ। বংশগতি শিশুর সম্ভাবনার ভিত্তি স্থাপন করে, কিন্তু পরিবেশ সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করে। তো আমরা বলতে পারি যে নেচার যেটা আছে সেটা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, এবং নার্চার যেটা আছে সেটা হচ্ছে আপার স্টেজ, ডেভেলপমেন্টাল স্টেজ। তো দুটোই প্রয়োজন। এটা এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারো কারো মতে নেচারটা বেশি ইম্পর্টেন্ট, কারো কারো মতে নার্চারটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এই প্রশ্নটা যদি আসে তাহলে আমরা এটাই অপশানটা চুজ করবো যে দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। এখন আসছে আমাদের শিক্ষকের ভূমিকা বা ভাবী শিক্ষক, যারা তোমরা ভবিষ্যতে শিক্ষক হবে তাদের কি ভূমিকা। একজন শিক্ষক শিশুর জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। শিক্ষকের সঠিক দিক নির্দেশনা ও ইতিবাচক ভূমিকা শিশুর বিকাশকে ত্বরান্বিত করতে পারে। শুধুমাত্র স্কুলে গিয়ে পড়ালে হবে না, বাচ্চাদের নৈতিক মূল্যবোধ শেখাতে হবে, বাচ্চাদের সঠিক রাস্তা দেখাতে হবে। বাচ্চারা যে কোনো একটা বাচ্চাকে চিহ্নিত করবে যে কোন বাচ্চার, প্রত্যেকটা ক্লাসের মধ্যে ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম আমরা ফলো করে থাকি, যেখানে অনেক বাচ্চা একটু স্লো লার্নার, তাদের দিকে বিশেষ করে ধ্যান দিতে হবে। অনেক বাচ্চা একটু ফাস্ট লার্নার, তাদের দিকেও আমাদের একটু ভালোভাবে ধ্যান দিতে হবে এবং তাদেরকে সঠিক রাস্তায় আমাদের চালিত করতে হবে। তো শিক্ষকের ভূমিকাগুলোর মধ্যে প্রথম ভূমিকা যেটা আছে, ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করা। ক্লাসরুমটা এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে শিশুরা শিখতে আগ্রহী হয় এবং তাদের মধ্যে ভয় বা সংকোচ অনুভব না করে। আমরা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট একটা ক্রিয়েট করলে, ফ্রেন্ডলি লার্নিং এনভায়রনমেন্ট যেটা এনজয়েবল হবে বাচ্চাদের জন্য, এমন একটা এনভায়রনমেন্ট আমাদের তৈরি করতে হবে যার মাধ্যমে সব বাচ্চারা সমানভাবে শিক্ষার একটা সুযোগ পাবে। শিশুর স্বাভাবিক প্রতিভা বিকাশ করা। প্রতিটি শিশুর আলাদা প্রতিভা থাকে, যেটা একটু আগে আমি বলেছি। শিক্ষকের দায়িত্ব কী? শিক্ষকের দায়িত্ব হলো সেই প্রতিভাটাকে চিহ্নিত করে সবাইকে সঠিকভাবে বিকাশের সুযোগ করে দেওয়া। 3 নম্বরটা হচ্ছে আবেগগত সহায়তা প্রদান করা। শিশুর মানসিক স্বাস্থ্য এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। তারপরটা হচ্ছে নৈতিক মূল্যবোধ শিক্ষা দেওয়া। সততা, শৃঙ্খলা, সহমর্মিতা, দায়িত্ববোধ, এগুলো সবগুলো আমাদের শিক্ষকের দায়িত্ব। যখন তারা বিদ্যালয়ে থাকবে তখন ছাত্রদের এগুলো কী করা, চরিত্রে গঠনের দিকে আমরা যাতে নজর দিই। পরবর্তী পয়েন্ট, বৈচিত্র্যপূর্ণ শেখার কৌশল প্রয়োগ করা। ভিডিও তোমার যেমন ভিজুয়াল, অডিটরি, কানেস্থেটিক, এগুলো সবগুলো আমি তোমাদের বলছি। শিশুদের বিভিন্ন শেখার শৈলী বা কৌশল অনুসারে শিক্ষাদান করা। ভিজুয়াল বলতে দেখার মাধ্যমে, ছবি দেখিয়ে, বিভিন্ন স্ট্রাকচারগুলোকে দেখিয়ে আমরা শেখাতে পারি। অডিটরি বলতে অনেক সময় আমরা মিউজিকের মাধ্যমে,
ঠিক আছে, মিউজিকের মাধ্যমে শুনিয়ে অথবা আমাদের লেকচারের মাধ্যমে দেখিয়ে। যেমন এখন আমি যে ক্লাসটা করছি সেটা হচ্ছে ভিজুয়াল এবং অডিটরি। বাট অনলাইন ক্লাসে একটা অসুবিধা, সেটা হচ্ছে কাইনেস্থেটিক। অনেক সময় বাচ্চাদের যদি আমরা মাথার মধ্যে একটু হাতটা বুলিয়ে দিই, ঠিক আছে, তখন বাচ্চারা অনেকটা প্রভাবিত হয় এবং তারা পড়ার দিকে একটু আগ্রহ থাকে, যেটাকে আমরা টাচের মাধ্যমে, কাইনেস্থেটিক টাচের মাধ্যমেও আমরা শেখাতে পারি, দেখিয়ে হাতে কলমে ধরে, যেটাকে আমরা বলি বাংলা ভাষায় বলি হাতে কলমে ধরি, যে এই জিনিসটা তুমি ধরে দেখো দেখতে কেমন, তাদের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয়। পরবর্তী পয়েন্ট, শিশুর ব্যক্তিত্ব গঠনে সাহায্য করা, তাদেরকে আত্মবিশ্বাসী করে তোলা, স্বাধীনচেতা এবং সৃজনশীল শিশু গঠনের জন্য শিক্ষকের দৃষ্টিভঙ্গি ও পদ্ধতি কিন্তু গুরুত্বপূর্ণ। শিশুর অভিভাবকদের সঙ্গে সমন্বয় করা, একটা শিশুর বিকাশে পরিবার ও শিক্ষকের মধ্যে একটা সমন্বয় থাকা জরুরি। যে যে গার্জিয়ান যারা আছে, পরিবার যেটা আছে, মা বাবা যারা আছে, তাদের সঙ্গে সচরাচর আমাদের যোগাযোগ রাখা দরকার। সেই জন্যে প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেক মাসে, ঠিক আছে, একটা করে পিটিএম করা হয়, প্যারেন্ট টিচার্স মিটিং করা হয়। তারপর আছে কনক্লুশন। তো এখানে আমরা দেখতে পারি কনক্লুশনে যে শিশুর বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশে উভয়ই কিন্তু সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেটা আমরা আলোচনা থেকে বুঝতে পেরেছি। যদিও বংশগতি শিশুর শারীরিক ও মানসিক কাঠামো নির্ধারণ করে, তবে পরিবেশই তাকে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে। তো এখানে শিক্ষকের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সঠিক শিক্ষা যদি আমরা না দিই অথবা সঠিক দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণা যদি না দিই, তাহলে শিশুর সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে পারবো না। তো শিক্ষকের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব হলো শিশুর সুপ্ত প্রতিভাকে বিকাশের সুযোগ করে দেওয়া এবং সেটাকে মা বাবার সাথে কী করে দেওয়া, মা বাবার সাথে মিলিয়ে দেওয়া, তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া। হ্যাঁ, মানসিক বিকাশে সহায়তা করা এবং নৈতিক মূল্যবোধ ও সামাজিক দক্ষতা গঠনে সহায়তা করা। এইভাবে একজন শিক্ষক হতে পারে শিশুর ভবিষ্যতের পথ প্রদর্শক ও সমাজের একজন আদর্শ নির্মাতা। তো এর মাধ্যমে আমরা শেষ করলাম আমাদের 4 নম্বর ইউনিট, যেটার নাম হচ্ছে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড অ্যান্ড রোল অফ দ্য টিচার্স। আমাদের যে পরবর্তী টপিক থাকবে সেটা হচ্ছে সোশিয়ালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, রোল অফ প্যারেন্টস, পিয়ার্স অ্যান্ড টিচার্স ইন দ্য প্রসেস অফ সোশিয়ালাইজেশন। সেটা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। এখন আমরা ক্লাসটা পিপিটিটা এখনও বানাতে পারিনি, আমরা বানিয়ে খুব শীঘ্রই আমরা আপলোড করে দেবো, যেটা তোমরা দেখতে পাচ্ছ। অলরেডি পেজগুলো আমরা রেডি করে রেখেছি, কিন্তু এখনও নোটসগুলো দিতে পারিনি। তারপরে যে ইউনিটটা থাকবে সেটা হবে পিয়াজেক, হোলবার্গ, ভাইগোটস্কি, এই তিনজন তো মেন। এই তিনজনের যে থিওরিগুলো আছে, থিওরিগুলোকে ক্রিটিক্যালি এক্সামিন করে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা আলোচনা করব। তারপরে আমরা ধীরে 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 ইউনিট ওয়াইজ আমরা এগিয়ে যাব এবং প্রত্যেকটা ইউনিটের ক্লাস শেষেই অটোমেটিক্যালি তোমরা একটা ভিডিও পেয়ে যাবে মক টেস্টের উপর, অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো। সেখানেও আমরা একটা লিঙ্ক শেয়ার করে দেবো, যে লিঙ্কে ক্লিক করলে তোমরা মক টেস্টগুলো দিয়ে তোমরা কে কত নাম্বার পেয়েছো অটোমেটিক্যালি তোমরা পেয়ে যাবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে আনসারের সাথে সাথে তোমরা ব্যাখ্যাটাও পেয়ে যাবে এই আনসারটা কেন হয়েছে, যেটা তোমরা আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে মক টেস্ট আপলোড করা আছে, সেই মক টেস্টগুলো দেখে নিতে পারো। এছাড়াও যারা অ্যাসিস্ট নিয়ে প্র্যাকটিস করো তাদের জন্য আমরা নিয়ে এসেছি। আর খুব শীঘ্রই আমরা বাংলা, ঠিক আছে, বাংলা কোশ্চেন আনসার হিসেবে আমরা বাংলা মিশ্রিত কোশ্চেন আনসার হিসেবে নিয়ে আসবো বাংলা সাহিত্যটাকে, এবং যে ইংলিশের যে প্যাডাগোগির যে পার্টটা আছে, যেখান থেকে 10 থেকে 15 নাম্বার পাওয়া যায় ইজিলি, সেই পার্টটা আমরা নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নেবে, সেখানে ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, আর ভালো না লাগলেও সাবস্ক্রাইব করে রাখবে। ভবিষ্যতে এর থেকেও ভালো ভিডিও অবশ্যই নিয়ে আসবো তোমাদের স্বার্থের জন্য, ঠিক আছে, তোমাদের ভালো নাম্বার স্কোর করার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালোভাবে প্রিপারেশন করো। ধন্যবাদ।